আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে, যেখানে আমরা পরিচ্ছেদ ৬ পড়ব ৬ মিনিটে ইনশাআল্লাহ। আমাদের আজকে স্বরধ্বনি টপিকটা পড়াশোনা আছে। স্বরধ্বনি খুবই সহজ। এই ছক পড়তে পারলেই আমাদের চ্যাপ্টারটা ডান। ঠিক আছে, পরিচ্ছেদটা ডান। এই ছকটা খুবই সহজ, খুবই সহজ। ঠিক আছে, ছকটা আমি তোমাদেরকে বুঝাই আসি। আগে দেখো কি কি লেখা আছে। উচ্চতা লেখা আছে, জিহ্বা। জিহ্বা কিছু অংশ উঁচু আছে, কিছু উচ্চ মধ্য আছে, কিছু নিম্ন মধ্য, কিছু নিম্ন। এটা পড়ার কি উপায়? ওপরে উচ্চ, নিচে হচ্ছে নিম্ন, আর মাঝে মধ্য। তাই উচ্চ থেকে উচ্চ মধ্য, এই নিম্ন থেকে নিম্ন মধ্য। শেষ। দেখো জিহ্বার অবস্থান, অবস্থান অনুসারে তিন ভাগে ভাগ করা হয়। একটা জিহ্বার সামনের ভাগ, একটা মধ্য ভাগ, একটা পশ্চাৎ ভাগ। আমরা পড়বো। এরপরে আসে ঠোঁটের উন্মুক্তি। ঠোঁট মূলত দুই ধরনের উচ্চারণ দেয়, একটা সংবৃত, একটা বিবৃত। বিবৃত মানে মুখটা বেশি ফাঁক হবে, ঠোঁটটা বেশি ফাঁক হবে, আর সংবৃত মানে ঠোঁটটা ফাঁক হবে কম। বিবৃত মানে বিকৃতি, তাহলে বিকৃতি করতে হলে ঠোঁটকে বেশি ফাঁক করতে হবে, বেশি ফাঁক করতে হবে। ক্লিয়ার? তাহলে উপরেরটা সংবৃত, নিচেরটা বিবৃত। আর মাঝে কি হবে? অর্ধ সংবৃত, এখান থেকে অর্ধ সংবৃত, আর বিবৃত থেকে অর্ধ বিবৃত। একটু বুঝলা কিনা বলো? তাহলে আমি ক্লিয়ার করে আসি। এখানে চলো দেখি, আমার নোটে যাই। তাহলে লেখবা, প্রথমে কি লেখবা? প্রথমে লেখবা জিহ্বা। জিহ্বার ক্ষেত্রে কি আছে? উচ্চ আছে, চারটা কথা। এখানে আছে নিম্ন। তাহলে এখানে মধ্য, তাহলে এখানেও মধ্য। যেহেতু নিম্নের কাছাকাছি তাই এটা নিম্ন মধ্য, এটা উচ্চের কাছাকাছি তাই এটা হচ্ছে উচ্চ মধ্য। এরপর জিহ্বার অবস্থান, অবস্থান অনুসারে তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটাকে বলা হয় কি? এটাকে বলা হয় সম্মুখ, একটাকে বলা হয় মধ্য, আর একটাকে বলা হয় পশ্চাৎ। এরপরে কি শিখলা? এরপরে শিখলা ঠোঁট। ঠোঁট মূলত দুই ধরনের, উপরে সংবৃত, নিচে ভাইয়া বিবৃত। তাহলে এখানে কি হবে? এটা অর্ধ, এটাও অর্ধ। তাহলে অর্ধ থেকে এখানে অর্ধ সংবৃত, বিবৃত থেকে আসবে অর্ধ বিবৃত। তাহলে এই টপিকটা পারবো কিনা বলো? এতটুকু লেখাটুকু। এরপরে আসো আমরা স্লোগান শিখবো, তাহলে আমরা এই ছকটা শেষ করে ফেলবো। ছকটা ব্যাপারই না। এখন কি স্লোগান শিখবো? একটা স্লোগান লিখে দিয়েছি নোটে। দেখো বলছি, হস্যই এ, এ আ, উ সরিয় সরিয়া। হস্য ও উ সরিয় সরিয়া। তাহলে উ সরিয় সরিয়া, হস্যই এ, এ আ, হস্যই এ, এ আ। তাহলে উ সরিয় সরিয়া, বা অনেকে বলে উ এক দুই। হ্যাঁ, উ এক দুই, এক দুই মানে সরিয় সরিয়া। তাহলে হস্যই এ, এ আ। সবাই বলো, সবাই বলো। হস্যই এ, এ আ, আর উ এ এক দুই, বা উ, উ সরিয় সরিয়া, উ সরিয় সরিয়া, উ সরিয় সরিয়া। ঠিক আছে? তাহলে আমি, দেখো তো সামনে কে আছে। আমি যদি একটু কাহিনীটা বলি, তাহলে এ দেখো হস্যই আগে নাকি হস্য উ আগে? অবশ্যই হস্যই আগে, তাই এটা সম্মুখের আর এটা পশ্চাদের। তাহলে আমরা চারটা কথা লিখেছি। দেখো তো, আমরা সম্মুখ পড়েছি, আমরা পড়েছি মধ্য, আমরা পড়েছি পশ্চাৎ। তাহলে সম্মুখ মানে আগে স্বরীয় দ্বারা শুরু হবে, স্বরীয় এ, এ আ। আর হস্য মানে কি? উ, ওই যে উ স্বরীয় সরিয়া। দেখো এখানেও সরিয়া, এখানেও সরিয়া। তাহলে দুই জায়গাতে না লেখে আমি জাস্ট মিডিলে লিখবো। তাহলে মিডিল বর্ণ হচ্ছে মধ্যকে, মধ্য হচ্ছে শুধুমাত্র সরিয়া। তাহলে দুই জায়গাতে থাকার কারণে জাস্ট মিডিলে দিয়ে দাও। তাহলে এইখানটা বাদ দাও, এটাও বাদ দাও। ঠিক আছে? তাহলে সম্মুখ পশ্চাৎ পড়াশোনা শেষ। তাহলে এখন যদি একটু কাহিনীটা তোমাদেরকে আমি বলি, এবার একটু রিভিশন দিই, দেখি কেমনে পড়বো। দেখো তো এবার পারো কিনা তোমরা। দেখো প্রথম কথা কি? জিহ্বার উচ্চতা। উচ্চতা অনুসারে তিনটে। প্রথম কথা কি? প্রথম কথার নাম হচ্ছে উচ্চতা, তাই উচ্চ। ৪ নাম্বারে আছে কি? ৪ নাম্বারে আছে নিম্ন। আমি ৪ নাম্বার দিই প্রথমে। ১, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, আর এটা হচ্ছে আমাদের ৪ নাম্বার। তাহলে উচ্চ, এটা মধ্য, এটা উচ্চ, এটা নিম্ন। তাহলে মাঝে হবে মধ্য, এখানে মধ্য, এখানে মধ্য। যেহেতু উচ্চের কাছাকাছি তাই এটাকে বলবা উচ্চ মধ্য। নিম্নের কাছাকাছি তাই এটাকে বলবা নিম্ন মধ্য। ক্লিয়ার? তাহলে উচ্চতা অনুসারে পড়া শেষ। এরপরে আসো কি পড়বো? জিহ্বার অবস্থান কোথায়? জিহ্বার উচ্চতা শেষ। অবস্থান তিন প্রকার, একটা সম্মুখ, সম্মুখের পরে হয় মধ্য, মধ্যর পরে হবে পশ্চাৎ। ঠিক না? তা সম্মুখ কি পড়েছি? সম্মুখ কি পড়েছি? হস্য ই, এ, এ আ। আর কি পড়েছি পশ্চাৎ? উ, উ সরিয় সরিয়া, উ সরিয় সরিয়া। তাহলে সম্মুখ হচ্ছে এই তিনটা, পশ্চাৎ হচ্ছে এই তিনটা। দেখো সরিয়া এখানেও আছে, এখানেও আছে, দুই জায়গাতে মারামারি করবে, তাই এটা হচ্ছে আমাদের মধ্যর মধ্যে পড়বে।
ঠিক আছে, মধ্যর মধ্যে পড়বে, এখানে দিব না এখানেও দিব না, দুই জায়গায়, তাই মধ্য। ঠিক আছে, অবস্থান শেষ। এরপরে কি শিখলাম? এরপরে হচ্ছে অবস্থান। এরপরে শিখেছি আমরা ঠোঁটের উন্মুক্তি, ঠোঁট কেমন হয়। প্রথম কারটার নাম সংবৃত, লাস্টেরটাকে বলে বিবৃত। বিবৃত মানে বিকৃতি বেশি হয়। সংবৃত তাহলে এটা অর্ধ, এ অর্ধ থেকে অর্ধ সংবৃত, এটাও হচ্ছে অর্ধ, অর্ধ থেকে অর্ধ বিবৃত। তাহলে ক্লিয়ার? এখন কোশ্চেন করবে কেমনে, ধরো তোমাকে লেখা আছে উ, তাহলে উ এর অবস্থান কোথায় দেখো তো। উকে বলা যায় না সংবৃত, উকে বলা যায় না পশ্চাৎ, উকে বলা যায় না উচ্চ। তাহলে আমরা তিন ভাবে কোশ্চেন করতে পারি। উ এর অবস্থান কোথায়? উ উচ্চতে আছে, পশ্চাদে আছে এবং সংবৃত হয়ে আছে। জাস্ট তুমি ছক আঁকতে পারলেই হলো। তোমাকে একটা কোশ্চেন দেখায় যে কোশ্চেন কেমনে করে। ধরো তোমাকে বললো সরিয়া, তাহলে সরিয়া নিচে আছে তাই বিবৃত, নিচে তাই নিম্ন, আর সরিয়া হচ্ছে মিডিল অর্থাৎ মধ্য। তিন ভাবে বলা যায়। যদি বলে এ, তাহলে এ দেখো তো এ কোথায়, এ হচ্ছে নিম্ন, নিম্ন মধ্য কেন বলছি, এ হচ্ছে উচ্চ মধ্য, তারপর এ হচ্ছে সম্মুখে, আর এ হচ্ছে অর্ধ সংবৃত। জাস্ট কাজ দেখলে হয়ে গেল। একটা এমসিকিউ পড়া আসে তাহলে বুঝতে পারবা কাহিনী কি হচ্ছে। দেখো কি বলছে, জিহ্বার অবস্থান, অবস্থান অনুসারে তিন প্রকার। ঠিক আছে, অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা যায়, সম্মুখ, পশ্চাৎ, আর একটা হচ্ছে মধ্য। তুমি উচ্চতাও বলতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবগুলো সঠিক। আসলে এখানে মধ্য দেওয়ার কথা ছিল, একটু ভুল করেছে বইয়ে। উ উচ্চারণের সময় জিহ্বের অবস্থান, তাহলে উ দেখো, তাহলে উ কোথায় ছিল? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে উ সরিয় সরিয়া, উ সরিয় সরিয়া, তাহলে উ এক নাম্বার। তাহলে এক নাম্বারে কি ছিল? ওপরে উচ্চ ছিল, তাহলে উ যেহেতু আলটিমেটলি পরের বর্ণ তাই এটা হচ্ছে পশ্চাৎ, এবং উ ছিল সবার উপরে তাই সংবৃত। তাহলে কি বলা যায়? উ একে ধারে সংবৃত, একে ধারে পশ্চাৎ, একে ধারে হচ্ছে উচ্চ। এখন দেখো কি কি আছে। হ্যাঁ, উচ্চ সঠিক, সম্মুখ সঠিক, সম্মুখ মিথ্যা কথা, পশ্চাৎ হবে, নিম্ন হবে না, সম্মুখ হবে না, তাহলে উচ্চ হবে, হ্যাঁ পশ্চাৎ হবে। আর একটা দিতে পারতো, সংবৃত হতে পারতো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ধাপাধাপ করে ভাবে। ঠিক আছে, দেখো আ উচ্চারণের ঠোঁটের উন্মুক্তি কেমন, তাহলে আ কিন্তু আমাদের 4 নাম্বারে, উ সরিয় সরিয়া, তাহলে আ 4 নাম্বারে। 4 নাম্বারটা নিচেরটা কি? নিচেরটা বিবৃত, ওপরেরটা সংবৃত, তাহলে অবশ্যই এটা বিবৃত। ঠিক আছে, জিহ্বার সম্মুখ পশ্চাৎ অনুসারে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, সম্মুখ, মধ্য, পশ্চাৎ। তাহলে এই এমসিকিউ গুলো আশা করতেছি পারবা এবং কিভাবে অ্যান্সার করতে হয় তা শিখে ফেলেছো। এরপরে আসো, তাহলে এই ছককে আসলে কুইবিয়ে ফেলেছি আশা করতেছি। এরপরে আছে খুবই সহজ সহজ জিনিস, আমি একটু পড়াই আসি এগুলা। ঠিক আছে, আর এক পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠা পড়তে 2 মিনিটও লাগবে না। দেখো এবার পড়বো আমরা অনুনাসিক। ভাই অনু মানে মতো, আমরা একটু আগে শিখেছিলাম অনুবর্ণ মানে ব্যঞ্জন বর্ণের মতো ওটা। তাহলে অনু মানে মতো, নাসিক মানে নাক, অর্থাৎ নাকের মতো বা নাক দিয়ে যেটা উচ্চারিত হয় সেটা হচ্ছে এটা। আমরা বলি না ম্যাও, নাক দিয়ে উচ্চারণ করতাম ম্যাও, তাহলে অবশ্যই অনুনাসিক উচ্চারণের সময় কি হয়? চন্দ্রবিন্দু উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় মনে রাখবা? অনুনাসিক মানে যেটা নাক দিয়ে উচ্চারিত হয়, আর নাক দিয়ে যদি কোনো ধ্বনি উচ্চারিত হয় তখন সেটাতে চন্দ্রবিন্দু হয়। ঠিক আছে, চন্দ্রবিন্দু হয়। আসো অর্ধ স্বরধ্বনি। স্বরধ্বনি মানে তো বুঝো, অর্ধ মানে অর্ধেক, অর্থাৎ যে স্বরধ্বনিটা অর্ধেক মানে কি? যে স্বরধ্বনিটা পুরোপুরি উচ্চারিত না হয়ে অর্ধেক উচ্চারিত হয়। মানে কি? যেই স্বরধ্বনিকে তুমি লম্বা করতে পারবে না, সরি আ হস্য ই থাকে গেলে ভাই বলতে থাকলাম, হবে না এটা। অর্থাৎ অর্ধ স্বরধ্বনি মানে এটা সরাসরি লম্বা করা যাবে না, তাই না বড় করা যাবে না, এটা অর্ধেক। অর্থাৎ যে স্বরধ্বনি অর্ধেক উচ্চারিত হয়, পুরোপুরি হয় না, মানে কি? যাকে লম্বা করা যায় না। আমাদের অর্ধ স্বরধ্বনি আছে 4টা, মাথায় রাখো। অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। সেটা কি? হস্য ই, হস্য উ, এ ও। খুবই সহজ না? দেখো হস্য ই, হস্য উ, এ ও। হস্যের পর দীর্ঘই, দীর্ঘই নাই, দীর্ঘও নাই, তাহলে ও নাই, তাহলে ও নাই, তাহলে যেগুলা আমাদের কি না, যেগুলা আমাদের এগুলা কিন্তু কি বলতো, এগুলা হচ্ছে আমাদের কিন্তু স্বর কি ছিল? ধ্বনি ছিল। তাহলে স্বরধ্বনিগুলো এটা, এগুলা ব্যঞ্জন, স্বরধ্বনি না, এগুলা স্বরবর্ণ। তো স্বরধ্বনিগুলো কিন্তু এর মধ্যে পড়ে। দেখো তো লাই লিখেছি, লাই, লয়াকার হস্যই, হস্যই আছে না নাই? তার মানে এটা অর্ধ স্বরধ্বনি। তুমি লাই করতে পারবে না, লাই কাজ শেষ। লাউ দেখো হস্য উ আছে, লাই দেখো এ আছে, লাউ দেখো উ আছে। তাহলে কি পড়বো? অর্ধ স্বরধ্বনি 4টা, হস্যই, হস্য উ, এ ও। হস্যই, হস্য উ, এ ও। মুখে বলছো তো আমার সাথে সাথে, মুখে বলো হস্যই, হস্য উ, এ ও। হস্যই, হস্য উ, এ ও। ক্লিয়ার আশা করতেছি। তাহলে অনুনাসিকের মধ্যে চন্দ্রবিন্দু উৎপন্ন হয়, অর্ধ স্বরধ্বনি 4টা, লম্বা করা যায় না, হস্যই, হস্য উ, এ ও। দ্বিস্বর মানে কি?
দুইটা স্বর থাকবে, একটাকে বলবো পূর্ণ আর একটা হবে অর্ধ। একটা পূর্ণ, আগে অর্ধ। তাহলে আগে থাকবে পূর্ণ, পরে থাকবে অর্ধ স্বরধ্বনি। তাহলে পূর্ণ স্বরধ্বনি আর অর্ধ স্বরধ্বনি মিলে তৈরি হয় দ্বি স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি তো তুমি শিখেছো, 4টা হর্ষই, হর্ষ, এ, ও। তাহলে আমরা কি জানি পূর্ণ মানে কি? এগুলা বাদে যে সকল আছে সেগুলা পূর্ণ, 4টা বাদে। যেমন লিখেছি তাই। তখন লাস্টে আছে অর্ধ স্বরধ্বনি। তা তুমি দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে অর্ধ, তাহলে অবশ্যই তটা হবে পূর্ণ। তাহলে অর্ধ প্লাস পূর্ণ দুইটাই আছে, তাই এটাকে বলবো দ্বি স্বরধ্বনি। ঠিক আছে? তাই, আই, ও। তাহলে দেখো ও লিখেছি। তাহলে ও মানে কি? ও যোগ হর্ষ উ। এর তো হর্ষও তো অর্ধ স্বরধ্বনি। তাহলে ও কি হবে? ও কি হবে বলো? ও হবে আমাদের পূর্ণ স্বরধ্বনি। ঠিক আছে? ওকেও অর্ধ স্বরধ্বনি বলা যায়, নো প্রবলেম। তাহলে আমাদের অর্ধেক অর্ধেক মিলে হয়ে গেছে পূর্ণ, বা পূর্ণ পূর্ণ মানে দ্বিস্বর। দুইটা থাকা লাগবে, দুইটা স্বর থাকা লাগবে। আশা করতেছি ক্লিয়ার। পরে দেখবা আসলে আছে কিনা। আর এটা মুখস্থ করবা, লাই, লাউ, লাউ, এ, লাউ, এ, লাউ, এ, হর্ষই, হর্ষ, এ, ও। এমসিকিউ দিবে। ব্যঞ্জন ধ্বনি 30টা তোমরা পারো, স্বরধ্বনি কিন্তু আমাদের টাপা শেষ। তাহলে আমাদের এই স্বরধ্বনি কিন্তু পড়াশোনা শেষ। একটু বই থেকে দেখাই আসি। তো অবস্থা অনুসারে 3 ভাগে ভাগ করা হয়, অলরেডি আমরা পারি। ঠিক আছে না নাই? আচ্ছা। তাহলে এরপরে কি দেখো, অনুনাসিক মানে কি? অনুনাসিক মানে যেখান দিয়ে কি হবে? বায়ু শুধুমাত্র মুখ দিয়ে বেরিয়ে আসে। তাহলে অনুনাসিক মানে কিভাবে? অনুনাসিক কেমনে উচ্চারিত হয় তোমরা জানো তো? আমাদের যে আলা জিহ্বা আছে না? এই আলা জিহ্বাতে যখন বাতাসটা বাধা পায়, তখন পুরোপুরি নাক দিয়ে না বের হয়ে বাতাস, কিছু জিনিস মুখ দিয়ে, কিছু বাতাস মুখ দিয়ে বের হয়। অর্থাৎ আলা জিহ্বায় যদি বাতাসটা বাধা পায় ঢোকানোর সময়, তখন কি হয়? সম্পূর্ণ বাতাস নাক দিয়ে বের না হয়ে কিছু পরিমাণ মুখ দিয়ে বের হয়। তখনই অনুনাসিক উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে অনুনাসিকের ক্ষেত্রে কি হয়? অনুনাসিক বর্ণগুলোর ক্ষেত্রে আমাদের চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। ঠিক আছে? উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। তা যদি তোমাকে বলি আমি হর্ষ উ চন্দ্রবিন্দু, তখন তুমি দেখে বুঝে নেবে এটা নাসিক্য বর্ণ। ঠিক আছে? বা অনুনাসিক, অনুনাসিক। তাহলে অনুনাসিক বর্ণ হইতে হলে অবশ্যই চন্দ্রবিন্দু হইতে হবে। দেখো এটা স্বরধ্বনি, বাট এটাকে অনুনাসিক স্বরধ্বনি বলছি। কেন? কারণ যে উপরে চন্দ্রবিন্দু আছে তাই। এটা উল্টা হয়ে গেছে ভাইয়া, সরি, কিছু করার নাই। আচ্ছা আমি ঠিক করে পড়াই দেখি। আচ্ছা আমি সোজা করলাম, দেখো তাহলে স্বরধ্বনি এগুলো, এদের মধ্যে কোনো চন্দ্রবিন্দু নাই। তাহলে অনুনাসিক বললে চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে হর্ষই, এটাকে অনুনাসিক, দেখো চন্দ্রবিন্দু দাও, এটা তারা অনুনাসিক হবে। অর্ধ স্বরধ্বনি মানে কি? যে স্বরটা পুরোপুরি উচ্চারিত হয় না বা টেনে লম্বা করা যায় না। যেমন কি আছে? 4টা স্বরধ্বনি আছে। সেটা কি শিখেছি? হর্ষ ই, হর্ষ উ, এ আর ও। তা হর্ষ ই, যে হর্ষ উ, এ আর ও। তাহলে আমাদের লাউ, লাই, লাই, এ পড়েছি না? পড়েছি আশা করতেছি। যে হর্ষই আছে, হর্ষ ও আছে, এ আর ও। এই যে 4টা হচ্ছে আমাদের অর্ধ স্বরধ্বনি, 4টা অর্ধ স্বরধ্বনি। দ্বি-স্বরধ্বনি মানে কি? পূর্ণস্বর ও অর্ধস্বর মিলে যেটা হয় যেটা দ্বি-স্বরধ্বনি। দ্বি-স্বরধ্বনি যেমন লেখা আছে, দেখো দেখো এটা হচ্ছে অর্ধ, অর্ধ, অর্ধ। আর বাকিগুলো দ্বি-স্বরধ্বনি। আশা করতেছি পারবা। তাহলে আসো এমসিকিউ তো পড়াই ফেলি। দেখো বলছে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় কি বোঝাতে? অনুনাসিক বোঝাতে। তাহলে অনুনাসিক বর্ণ অবশ্যই চন্দ্রবিন্দু দিতে হয়। যে সকল স্বরধ্বনি পুরাপুরি উচ্চারিত হয় না, তার মানে অর্ধেক উচ্চারিত হয়, তাই অর্ধস্বর। যে পূর্ণ স্বর আর অর্ধ স্বর মিলে কি হয়? তাহলে আলটিমেটলি এটা মিলে হলো দুইটা হইলো, তাই দ্বি স্বরধ্বনি। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? আরে ভাই দেখ, ল আছে, এটা আ আছে, আর দেখ হর্ষ ও আছে, দেখে তো বোঝা যাচ্ছে। তাহলে আও আছে, তাহলে আ আছে আর হর্ষ ও আছে, না পারার কিছুই না, একেবারেই। তাহলে আমাদের এই টপিকটা শেষ হয়ে গেল। সামনের পর্ব দেখার অনুরোধ রইল। আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের বাংলা সেকেন্ড পার্টের প্রত্যেকটা টপিক কভার করছি। 10 থেকে 15 মিনিট লাগছে একটা টপিক পড়তে, জাস্ট দেখে ফেলবা, কাজ শেষ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।